আজকের বায়োলজি ক্লাসে আমরা যে টপিকটা আগে দিয়ে শুরু করেছিলাম সেটাই কন্টিনিউ করব, অর্থাৎ জীবের জনন। দেখো, এই জীবের জনন টপিকে প্রথম ক্লাসে আমরা অযৌন জনন টপিকটা শেষ করেছিলাম। আজকে দ্বিতীয় ক্লাসে আজকের আলোচ্য বিষয় অঙ্গজ জনন। দেখো, খুব ইনফরমেটিভ, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো হেডিং করো অঙ্গজ জনন। তো অঙ্গজ জনন কথাটা বলার সঙ্গে সঙ্গেই এই ওয়ার্ডটার মধ্যেই কিন্তু তোমাদের একটা ব্যাখ্যা লুকিয়ে রয়েছে যে অঙ্গজ জনন কাকে বলে। যদি কাউকে জিজ্ঞাসা করা হয় যে অঙ্গওজন বলতে আমরা কি বুঝি, কি বলবে? নিজের ভাষায় বলো, কোনো বইয়ের ভাষা দরকার, নিজের ভাষায়। শাহরুখ, জুঁই, রাহুল, কি মনে হয় অঙ্গজনন, বা যেটাকে ইংলিশে বলি ভেজিটেটিভ রিপ্রোডাকশন বা ভেজিটেটিভ প্রোপাগেশন, এই অঙ্গজনন কাকে বলে? কি মনে হয় বলা যাবে? কি মনে হয়? দেখো, যে বিশেষ পদ্ধতিতে জনিত্রী উদ্ভিদের দেহাংশ প্রত্যক্ষভাবে বংশবিস্তারে সাহায্য করে। জাস্ট এই পয়েন্টটা নোট ডাউন করে নাও যে জনিত্রী কোষের, বা জনিত্রী কোষ কথাটা ঠিক শোনাচ্ছে না, লিখে রাখো জনিত্রী উদ্ভিদের, জনিত্রী উদ্ভিদের দেহাংশ, জনিত্রী উদ্ভিদের দেহাংশ প্রত্যক্ষ প্রত্যক্ষ ভাবে বংশ বিস্তারে সাহায্য করে। ওকে, বংশ বিস্তারে সাহায্য করে। তাহলে একটা জিনিস আমাদের মনে রাখা প্রয়োজন এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট কেন বলছি, যে অঙ্গজ অর্থাৎ উদ্ভিদের কোনো বিশেষ অঙ্গটাই বংশ বিস্তারে সাহায্য করছে বা জনন সম্পাদন করছে। তাহলে এর মধ্যে সব থেকে আলোচ্য টপিক কোনটা? এই দেহাংশ ওয়ার্ডটা। তাহলে এই দেহাংশই কি করছে? কোষ বিভাজিত হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে এবং সমগুণ সম্পন্ন অপত্যুদ্দে সৃষ্টি করছে। তাহলে এর পরের টপিক আমার যেটা আলোচ্য, যেটা আসে শ্রেণী বিভাগ। তাহলে এই অঙ্গজ জনন কটা ভাগে ভাগ করতে পারি বলা যাবে? এই অঙ্গজনকে ভাগ করে যায় দুটো ভাগে। কি কি? একটা হচ্ছে প্রাকৃতিক অঙ্গ, হ্যাঁ একদমই তাই, একটা প্রাকৃতিক অঙ্গজনন আর একটা কৃত্রিম অঙ্গজনন। একটা প্রাকৃতিক, একটা হচ্ছে কৃত্রিম। আমরা আজকের ক্লাসের ডিটেলসে, ভালো করে শোনো, ডিটেলসে প্রাকৃতিক আর কৃত্রিমের ব্যাখ্যা উদাহরণ সহ করব। উদাহরণটাই আমাদের পরীক্ষার জন্য সব থেকে ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভালো করে শুনবে, খুব ইম্পর্টেন্ট কিন্তু। দেখ, কিছু কিছু ক্ষেত্রে এটাও তোমরা মিল পাবে, যারা কত ক্লাস করেছো তাদের ক্ষেত্রেই বলতে পারি যে প্রাকৃতিক বা সাধারণ অঙ্গ জনন কিন্তু কিছু ক্ষেত্রে অযৌন জননের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। যখন উদাহরণ করব তোমরা বুঝতে পারবে। দেখো, তো পরের পেজে ভালো করে ছক করে করাবো, একটা হেডিং করে নাও। হেডিং করাটা খুব, মানে হেডিং করে শ্রেণীবিন্যাসটা ছক করে করো, না হলে এটা ভালো করে বুঝতে পারবে না। তো হেডিং করো প্রাকৃতিক অঙ্গজনন, প্রাকৃতিক অঙ্গজনন, প্রাকৃতিক অঙ্গজনন। হচ্ছে, মনে থাকবে? চলো, এই প্রাকৃতিক অঙ্গজনন হেডিং করো। একে কটা ভাগে আমরা ভাগ করতে পারি? দেখো, প্রথমেই যদি ভাগের কথা আসে, এটাকে না মানে বেশ কিছু ভাগে ভাগ করব। তার মধ্যে প্রথম 4টে ভাগ এটা কিন্তু আমরা অযৌন জননে পড়েছি। তো একটু ভাগগুলো পরপর পরপর লিখে নাও, ভাগগুলো পরপর পরপর লিখে নাও। প্রথমে লিখে নাও দ্বিবিভাজন, ছোট ছোট লিখবে দ্বিবিভাজন। ওকে, দ্বিবিভাজনের পর লেখো যে কোড়কোড়দ্গম, কোড়কোড়দ্গম। তারপর লেখো যে তরুলা দশা। আমি প্রত্যেকটা ব্যাখ্যা করব, যেভাবে লেখা সেভাবে লিখে নাও আগে। তরুলা দশা। তারপর নোট ডাউন করো খণ্ডী ভবন। আমি ইংলিশ আলোচনা করে ব্যাখ্যা করব। খণ্ডী ভবন। এই খণ্ডী ভবনের পরে একটু নিচে করবে, কেন এর একটা ভাগ হবে যে অস্থানিক মুকুল, অস্থানিক মুকুল, অস্থানিক মুকুল, অস্থানিক মুকুল। তারপরে
মানে আরেকটা হেডিং মানে লিখবে, এই দুটো সব থেকে এই টপিকের গুরুত্বপূর্ণ ভাগ বলে এটাকে স্পেশাল হাইলাইট করছে স্টার দিয়ে, যে পরিবর্তিত কাণ্ড, পরিবর্তিত কাণ্ড ভাগ আলোচনা করব উদাহরণ সহ। ঠিক আছে, পরিবর্তিত কাণ্ডের পরে হেডিং করো যে বায়বীয় কাণ্ড, বায়বীয় কাণ্ড, বায়বীয় কাণ্ডর পর জাস্ট লিখে নাও বিবিধ বলে, বা অন্যান্য, অন্যান্য কয়েকটা এক্সাম্পল আমরা করাতে হবে, অন্যান্য। তাহলে এই টপিকের ইম্পর্টেন্ট পার্ট কোনটা? অস্থানিক মুকুল খুব ইম্পর্টেন্ট, আর পরিবর্তিত কাণ্ড এটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে প্রাকৃতিক অঙ্গজন কাকে বলে যদি বলা হয়, কি বলবে? প্রাকৃতিক অঙ্গজন কি? যে উদ্ভিদের প্রাকৃতিক অঙ্গজন প্রক্রিয়াটি, যেটা একদম মানে একটা উদ্ভিদ দেহের দেহাংশ খুব ভালোভাবে বিভাজিত বা বৃদ্ধিপ্ত হয়ে নতুন অপত্য সৃষ্টি করছে, কোনো বাইরের ইনফ্লুয়েন্স বা কারুর কোনো প্রয়োজন বা ফ্যাক্টর কাজ করছে না, সেটাই হচ্ছে প্রাকৃতিক অঙ্গজন। এইবার আমরা প্রাকৃতিক অঙ্গজনের সংজ্ঞা তো বুঝলাম, তাহলে প্রথমে যদি বলে দ্বিবিভাজন, এই দ্বিবিভাজন বলতে কি বুঝি? দেখো ব্যাকেটে আমি নীল কালারে জীবের এক্সাম্পল দেব, যে সমস্ত জীব দেহে দ্বিবিভাজন পদ্ধতিতে জনন সম্পন্ন হয়। দেখো দ্বিবিভাজন কথাটা আগের ক্লাসেও পড়েছিল, ওজন ও জননে কি বলা হয়েছিল? যে ডায়াটম বা বিভিন্ন এককোষী শৈবাল সরাসরি তাদের দেহটি দুটি ভাগে ভাগ হয়ে যায়, বিভাজিত হয়ে, তাহলে একটি একটি থেকে দুটি সৃষ্টি হচ্ছে, তাই একে কি বলা হয়? দ্বিবিভাজন বলতে পারি। তাহলে এই দ্বিবিভাজনের বাস্তবিক এক্সাম্পল কি বলতে পারি? লিখে রাখো ডায়াটম, অ্যামিবা, ডায়াটম অ্যামিবা। যেটা ব্লু কালারে লিখবো সেটা কি? সেটা হচ্ছে, মনে রাখো, সেটা কিন্তু উদাহরণ। নেক্সট হচ্ছে কোড়কোড়োদ্গম, ইংলিশে কি বলি? ইংলিশে বলি বার্ডিং, বলা হয়েছে কিনা? দেখো আগের দিন বলেছিলাম, যার বাস্তবিক এক্সাম্পল কি? ইস্ট। ইস্টের একটা বিশেষ ছত্রাক এই প্রক্রিয়ার বংশ বিস্তার করে, অর্থাৎ এদের দেহে জনিত্রী জনিত্রী উদ্ভিদ দেহে একটি উপবৃদ্ধি বা কোড়ক থাকে, সেই কোড়ক পরবর্তী ক্ষেত্রে বংশ বিস্তারের মাধ্যমে নতুন অপত্য জীব দেহ বা উদ্ভিদ দেহ সৃষ্টি করে। এই কোড়ক থেকে এসছে কোড়কোড়ক, বার্ড থেকে বার্ডিং হচ্ছে টরুলা স্টেজ বা টরুলা দশা। এটা ভালো করে শুনবে, মিউকর নামক এক প্রকার বিশেষ ছত্রাক, এখানে যদি এখানে কিছু কিছু অনুসূত্রগুলো খণ্ডিত হয়ে নতুন কোষের সৃষ্টি করে, তাহলে এর এক্সাম্পল কি লিখতে পারি? মিউকর। ওকে, নেক্সট হচ্ছে খণ্ডী ভবন, ফ্র্যাগমেন্টেশন। এই বিশেষ পদ্ধতিতে বহুকোষী জীবের দেহাংশ খণ্ডিত হয় এবং প্রতিটি খণ্ডকে প্রতিটি খণ্ড কোষ বিভাজনের মাধ্যমে বংশবিস্তার সম্পন্ন করে। তাহলে খণ্ডী ভবনের এক্সাম্পল কি? রাইজোপাস, স্পাইরোগাইরা, লিখে নাও ভালো করে, রাইজোপাস, স্পাইরোগাইরা। ওকে, রাইজোপাস, স্পাইরোগাইরা হচ্ছে। নেক্সট এবার যেটা সব থেকে ইম্পর্টেন্ট বলেছিলাম, অস্থানিক মুকুল। এই অস্থানিক মুকুল ব্যাপারটা কি? ভালো করে শোনো, উদ্ভিদের প্রকৃত স্থান ছাড়া অন্যান্য অঞ্চল থেকে যখন মুকুল তৈরি হয় তাকেই বলা হয় অস্থানিক মুকুল, অর্থাৎ নিজের স্থান ব্যতীত অন্য জায়গায় যখনই সৃষ্টি হচ্ছে তখন তাকে অস্থানিক বলা হয়। খুব ভালো করে না আমার কথাগুলো মন দিয়ে শুনো, ভালো করে শুনবে, তাহলে না টপিকটা ক্লিয়ার হবে। তাহলে অস্থানিক মুকুল কাকে বলে বুঝতে পারলে তো? যে উদ্ভিদের একটা তো স্থান রয়েছে, প্রকৃত স্থান, যে স্থান থেকে কি আছে, যে স্থান থেকে আমরা বলতে পারি যে প্রপার উৎপন্ন হয় কোনটা, মুকুল সৃষ্টি হচ্ছে, কিন্তু ওইটা ব্যতীত যেখানে হচ্ছে তাই কি বলা হয়? অস্থানিক মুকুল। এই অস্থানিক মুকুলকে আবার কটা ভাগে ভাগ করতে পারি বলতে পারবে? ভালো করে দেখো, এটাকে ভাগ করা যায় তিনটে ভাগে। এদিকে সাইডে সরাবো, 1 2 3, এই তিনটার এক্সাম্পল খুব গুরুত্বপূর্ণ। কি কি? প্রথমে লিখে রাখো মূলজ মুকুল, মূলজ মুকুল শুনেছো মোটামুটি। মূলজ মুকুল বলতে কোনটা? মূলজ মুকুল বলতে যাকে রুট বাড বলা হয়, পটল, মিষ্টি আলু, এই সমস্ত উদ্ভিদের মূলের অস্থানিক মুকুলগুলি বৃদ্ধিপ্ত হয়ে নতুন উদ্ভিদ সৃষ্টি করে। দেখো ব্লু কালারে লিখছি, লিখে নাও পটল, মিষ্টি আলু। এইটাই কিন্তু আমাদের কম্পিটিটিভ এক্সামের একটা টপিক,
দেখো এবছর অনেকগুলো পরীক্ষা রয়েছে, এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি বেরোবে, রেলের পরীক্ষা তো রয়েছে, তো বিএসসি ক্লার্কশিপ রয়েছে, খুব ইম্পর্টেন্ট, অনেকটা ভ্যাকেন্সি, ভালো করে পড়ো, পেতে হবে। নেক্সট মূলজ মুকুলের পরে নোট ডাউন করে নিও যে কাণ্ডজ মুকুল। দেখো কাণ্ডজ মুকুল সম্পর্কে আইডিয়া তোমরা মূলজ মুকুল যখন বললাম তখনই পেয়ে যাওয়া উচিত। যেমন মূল থেকে সৃষ্টি হলে মূলজ মুকুল বলি, আর যে কাণ্ড থেকে উৎপন্ন হলে তাই কি বলা হয়, কাণ্ডজ মুকুল বা স্টেম বাট বলা হয়। যার এক্সাম্পল কি, ডালিয়া, গোলাপ। ওকে, যার এক্সাম্পল হচ্ছে ডালিয়া, ডালিয়া, গোলাপ। ওকে, চলো নেক্সট নোট ডাউন করবে যে মূলজ বললাম, কাণ্ডজ বললাম, লাস্টে হচ্ছে পাতা থেকে অর্থাৎ পত্রজ, পত্রজ মুকুল। তাহলে পত্রজ মুকুল এর বাস্তবিক এক্সাম্পল কি, পাথরকুচি, বিগোনিয়া। ওকে, পাথরকুচি সব থেকে ইম্পর্টেন্ট এক্সাম্পল, যেখানে গাছের পাতা থেকে উৎপন্ন মানে অস্থায়িক মুকুল পরবর্তী ক্ষেত্রে অপত্য উদ্ভিদ থেকে, সরি জনিত্রী উদ্ভিদ থেকে বিচ্ছিন্ন হয়ে একই গুণ বিশিষ্ট অপত্য উদ্ভিদ সৃষ্টি করে। তাহলে অস্থানিক মুকুলের তিনটে এক্সাম্পল পাওয়া গেছে, তিনটে ভাগ পাওয়া গেছে। রেসপন্স করো প্রত্যেকে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। নেক্সট আমরা যেটা আলোচনা করবো, এইখানে একটু ছোট ছোট করে লিখতে হবে, পরিবর্তিত কাণ্ড। এটা ছোট ছোট করে লেখো। এই পরিবর্তিত কাণ্ড ক প্রকার? দু প্রকার। কি কি? একটা হচ্ছে মৃদগত, একটা হচ্ছে মৃদগত, মৃদগত, একটা হচ্ছে অর্ধবায়বীয়, অর্ধবায়বীয়। দেখো আমার ক্ষেত্রে জায়গা নেই বলে লিখলাম না, তোমরা প্রত্যেকটা জায়গায় কাণ্ড কথাটা অ্যাড করো, অর্থাৎ মৃদগত কাণ্ড, অর্ধবায়বীয় কাণ্ড। এই যে মৃদগত কাণ্ড বললাম, এর আবার কটা ভাগ? এর চারটে ভাগ, এর চারটে ভাগ, ছোট ছোট লেখো। আর অর্ধবায়বীয় যেটা বললাম এরও কিন্তু চারটে ভাগ হচ্ছে। এক্সাম্পল সহ মনে রাখা প্রয়োজন। মৃদগতর প্রথমেই নোট ডাউন করো স্ফীতকন্দ, স্ফীতকন্দ। তারপর লেখো শুধু কন্দ, ক দন্তের নয় দয়। তারপর লেখো গুঁড়িকন্দ। এর এক্সাম্পল প্রচুর ইম্পর্টেন্ট, যারা কম্পিটিটিভ এক্সাম পরীক্ষা দিয়েছো অভিজ্ঞ তারা জানো। আর তার উপর নোট ডাউন করো গ্রন্থিকন্দ। এবার বাস্তবে এক্সাম্পল, স্ফীতকন্দের এক্সাম্পল কি? আলু। নর্মাল কন্দের এক্সাম্পল কি? পেঁয়াজ। গুঁড়িকন্দের এক্সাম্পল কি? ওল। গ্রন্থিকন্দের এক্সাম্পল কি? আদা। দেখো প্রত্যেকটাই আমাদের খাওয়ার একটা উপকরণ বিশেষ হয়েছে। এবার আমরা হচ্ছে অর্ধবায়বীয় চারটে ভাগ, অর্ধবায়বীয় চারটে ভাগ আমরা গ্রিন কালারের পেন দিয়ে দেখাবো। অর্ধবায়ুর প্রথম এক্সাম্পল লিখে রাখো ধাবক, তারপর নোট ডাউন করবে বক্রধাবক, বক্রধাবক। তারপর নোট ডাউন করবে খর্বধাবক, তারপর নোট ডাউন করবে ঊর্ধ্বধাবক। ওকে, বাস্তবিক এক্সাম্পল ব্যাকেটে লিখে রাখো। ধাবকের এক্সাম্পল কি? আমরুল, ধাবকের এক্সাম্পল হচ্ছে আমরুল। ওকে, বক্রধাবকের এক্সাম্পল কি? মেন্থা গাছ, মেন্থা পাতা। ওকে, খর্বধাবকের এক্সাম্পল কি? কচুরি পানা, কচুরি পানা হচ্ছে কচুরি পানা। ঊর্ধ্বধাবকের এক্সাম্পল কি? চন্দ্রমল্লিকা। হচ্ছে লেখা হয়েছে। এই পয়েন্টগুলো কিন্তু ইম্পর্টেন্ট, লেখা হলে বলবে আমাকে। তোমরা ফেস করে লেখো, আমি ছোট করে লিখছি বটে, তোমরা খুব ভালো করে ফেস করে লেখো, তোমরা খুব ভালো করে ফেস করে লেখো। হচ্ছে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। চলো এবার হচ্ছে বায়বীয়। দেখো বায়বীয় কাণ্ডের মধ্যে একটা ভাগই বলতে পারি, সেটা কি নাম? তার নাম কি? তার নাম হচ্ছে পর্ণকাণ্ড। এই পর্ণকাণ্ডর বাস্তবিক এক্সাম্পল কে বলবে? বলতে পারবে? লিখে রাখো, ফণিমন স্যার। ভেরি গুড স্যার, সুন্দর।
ফণিমনসা। এবার এই অন্যান্য বললাম না, এই অন্যান্যের একটাই এক্সাম্পল লিখে রাখো, যে বুলবিল। বুলবিলের এক্সাম্পল কি? একটা বিশেষ প্রকার আলু, লিখে রাখো চুপড়ি আলু, রাঙালু বা চুপড়ি আলু। বুঝছে? দেখো, এই চ্যাপ্টারে এত কিছু লেখালাম, এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কি জানো? যেগুলো আমি ব্লু কালারে লিখেছি, অর্থাৎ এক্সাম্পল। এই টপিকের এক্সাম্পল দিয়ে প্রচুর প্রশ্ন আসে, প্রচুর। ভালো করে দেখো, নোট ডাউন নিজেরা কিন্তু ফ্রেশ করে করে রাখাটা ইম্পর্টেন্ট। হয়েছে না হয়নি? রেসপন্স করো, হ্যাঁ কি না? ভালো করে দেখো, কোনো ডাউট থাকলে বলবে আমাকে। হয়েছে তো না হয়নি? স্ক্রিনশট নাও, যদি ডাউট থাকে। লিখতে পেরেছো প্রত্যেকে? রাহুল লেখা হয়েছে, জুঁই লেখা হয়েছে, জিৎ লিখতে পেরেছো? অঙ্কিতা দেরি করে জয়েন করেছো, একটু দেখে নিও কিন্তু। হ্যাঁ স্যার। চলো, এরপরে প্রাকৃতিক তো বললাম, লাস্ট টপিক এই চ্যাপ্টারের বা এই টপিকটার লাস্ট অংশ, সেটা লিখে নাও, কৃত্রিম অঙ্গয়োজন। কৃত্রিম অঙ্গয়োজন, কৃত্রিম অঙ্গজনন খুব ভালো একটা টপিক। দেখো, বাস্তবে যারা সত্যি করে কোনো গাছ বা বাগান ভালোবাসো, তাদের ক্ষেত্রে এই টপিকটা অনেকটা সামঞ্জস্যপূর্ণ মনে হবে। কৃত্রিম অঙ্গজন বলতে কি? যে উদ্ভিদের কিছু বিশেষ অংশকে আহ, বিভিন্নভাবে কেটে জোড়া লাগিয়ে যে জনন প্রক্রিয়া, অঙ্গজনন প্রক্রিয়া সম্পন্ন করা হয়, তাই কৃত্রিম অঙ্গজনন বলি আমরা। তাহলে এই কৃত্রিম অঙ্গজনন কি কি বা কি কি ব্যাপার, ভালো করে শুনবে। এই যে মানে যে টপিকটা বলছি আমি, এই টপিকটাকে মানে এতটাই ইম্পর্টেন্ট যে মানে রেলের পরীক্ষা আসন্ন, পিএসসি ক্লার্কশিপ বা ডাব্লিউবিসিএস বা পিএসসি যে কোনো পরীক্ষাতে এরকম ছোট ছোট কোশ্চেন তুলে তুলে পরীক্ষায় দিয়ে দেয়। দেখ কি বলে, আমরা একটা কথা খুব শুনে থাকি, কলম করা। যারা গাছ টাছ লাগাও তারা জানো এই কলম ব্যাপারটা কি। এই কলম ব্যাপারটাই কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে কৃত্রিম অঙ্গয়ন প্রক্রিয়া। ঠিক আছে? এই মানে চলিত ভাষায় এটাকেই কলম বলা হয়। তাহলে এটাকে না, এই কলমকে আমি আর একটু ডিটেলসে না গিয়ে একদম ভাগে চলে যাব। কটা ভাগে ভাগ করতে পারি? তিনটে ভাগে ভাগ করা যায়। তিনটে ভাগে ভাগ করতে পারি। কি কি কি? একটাকে বলা হয় শাখা কলম। শাখা কলম ইংলিশে কি বলা হয়? কাটিং বলা হয়। ওকে। সেকেন্ড, দাবা কলম, যাকে ইংলিশে লেয়ারিং বলা হয়। লেয়ারিং বলা হয়। তারপরে জোড় কলম, বা অনেক বই দেখবে জোড়া কলম বলা থাকে। জোড় কলম, যাকে ইংলিশে গ্রাফটিং বলা হয়। গ্রাফটিং বলা হয়। কাটিং, লেয়ারিং, গ্রাফটিং। বুঝছে? দেখো, একটু ব্যাখ্যা করা প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। শাখা কলম বলতে কি বুঝি? তার কোনো আইডিয়া আছে? একটু বলো দেখি। উদাহরণ দেখালে কিন্তু শেষ হয়ে যাবে, বলো একটু। শাখা কলম বলতে আমরা কি বুঝি? ভালো করে শুনে রাখো। কয়েকটা বিশেষ উদ্ভিদ এমন আছে যাদের মূল কাণ্ড, পাতা বা উদ্ভিদের বিশেষ কিছু অংশ কেটে, বিশেষ কিছু কেটে নিয়ে সেই অংশটা পুনরায় যদি মাটিতে রোপণ করা হয়, সেখানে শিকড় সৃষ্টি হয়, অপত্য উদ্ভিদের জন্ম হয়। তাহলে এটাকে কি বলা হয়? শাখা কলম। অর্থাৎ শাখা বা কেটে, কাটিং বলা হচ্ছে কেটে। তাহলে আমরা কাটতে পারি কোন কোন অংশ? আমরা কাটতে পারি তিনটে বিশেষ অংশ। কি কি? কে বলবে? মূল করতে পারি, যাকে মূলের শাখা কলম বলি। কাণ্ড কেটে নিতে পারি, যেটা খুব ইজিলি দেখা যায়, কাণ্ডের শাখা কলম বলি। আর পাতা থেকে ভেঙে মুচড়ে কেটে নিতে পারি, পাতা থেকে উদ্ভিদ সৃষ্টি হয়। তাহলে লাস্টের এক্সাম্পলটা শুরু করি। পাতা থেকে উদ্ভিদ সৃষ্টি, এক্সাম্পল কি হবে? পাথরকুচি। পাথর হ্যাঁ, পাথরকুচি। পাথরকুচি। কাণ্ড ভেঙে নিয়ে গিয়ে, কাণ্ড কেটে নিয়ে গিয়ে মাটিতে বসাচ্ছি, কি এক্সাম্পল? লিখে আম রাখো, গাছ। গোলাপ। গোলাপ, ভালো করে শুনবে, গোলাপ, জবা। জবা। ভেরি গুড, গোলাপ, জবা। মূল থেকে কি হবে? লিখে রাখো, আপেল।
লেবু, আপেল, লেবু। বোঝা গেছে? এক্সাম্পল এই চ্যাপ্টারের জন্য খুব ইম্পর্টেন্ট। হয়েছে না হয়নি? নেক্সট, লেয়ারিং বা দাবা কলম। এই দাবা কলমের পদ্ধতিটা কি? যে উদ্ভিদের একটি শাখাকে বাঁকিয়ে কোনো বালুকা মিত্তিক মানে মিশ্রিত মাটির সঙ্গে কিছুক্ষণ মানে বেঁধে রাখা হয়। এবার একটা সময় সেই বাঁকানো অংশটা কেটে দেওয়া হয়। যে অংশটা মাটিতে বালুকা মানে সম্পূর্ণ মাটিতে ঢোকানো ছিল, সেখানে কি করা হয়? সেখানটা অটোমেটিক্যালি কি হয়ে যায়? অটোমেটিক্যালি অস্থানিক মূল সৃষ্টি হয়ে যায়। অস্থানিক মূল সৃষ্টি হয়ে যাওয়ার কারণে ওইটাই মূলের মতো কাজ করে। একটু ছবি না আঁকালে তোমরা বুঝতে পারবে না। ধরো একটা গাছ, ধরো কোনো গাছের ডালপালা হয়ে এটা হয়েছে, বিভিন্ন ছোট গাছ, ঠিক আছে? একটা ছোট গাছ, দেখো একটা বোঝার চেষ্টা করো, বোঝাচ্ছি এটা। ধরো এটা মাটি, এর মধ্যে একটা জায়গার মাটি তৈরি করা হয়েছে যেখানে বালুকা মৃত্তিকা। একটা ডালকে বেঁকে এখানে আটকে রাখা হয়েছে, বুঝেছে? কিছুক্ষণ পরে, ভালো করে শোনো, এটা কিন্তু গাছের ডালের কথাই বলছি আমি। গাছের ডালটাকে ভেঙে এখানে আটকে রাখা মানে আটকে দেওয়া হয়েছে। এই মাটিটা মাস্ট বালুকা মৃত্তিকা মাটি হতে হবে, বালুকা মিশ্রিত মাটি হতে হবে, যাতে জল সঞ্চয়ের ক্ষমতা কম থাকে, নাহলে পচে যাবে। কিছুক্ষণ পরে যখনই অস্থায়ী মূল সৃষ্টি হবে, এই একটা অংশে কাট করে দেওয়া হয়, পুরো অংশটাকে কেটে দেওয়া হয়। তাহলে যেটা দাঁড়াচ্ছে সেখানে অস্থায়ী মূল সৃষ্টি হয়ে যাচ্ছে, নতুন উদ্ভিদের সৃষ্টি। এটাকেই দাবা কলম বা লেয়ারিং বলা হয়। মনে থাকবে? এই দাবা কলম মোটামুটি বোঝাতে পারলাম চিত্রসহ। এই দাবা কলমকে আবার কোথাও ভাগ করতে পারি। এই দাবা কলমকে ভাগ করা যায় তিনটে ভাগে। তিনটে ভাগ কিন্তু ইম্পর্টেন্ট। কি কি? মাউন্ড লেয়ারিং, এয়ার লেয়ারিং, টিপ লেয়ারিং। নোট ডাউন করো। তিনটে ভাগ কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মনে রাখার ব্যাপার, ভালো করে শুনবে। প্রথমে নোট ডাউন করো মাউন্ড লেয়ারিং, মাউন্ড। তারপর নোট ডাউন করো এয়ার লেয়ারিং। তারপরে নোট ডাউন করো টিপ লেয়ারিং। এই এয়ার লেয়ারিং এর একটা খুব পরিচিত নাম আছে, গুটি কলম। গুটি কলম। তাহলে বাস্তবিক এক্সাম্পল কি? দেখো, মাউন্ট লেয়ারিং এর বাস্তবিক চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা। গুটি কলমের বাস্তবিক এক্সাম্পল কি? লেবু, পেয়ারা, লিচু, আম প্রভৃতি। হচ্ছে একই না? আর টিপের এক্সাম্পল কি? টিপ লেয়ারিং। টিপ লেয়ারিং এর এক্সাম্পল হচ্ছে ব্ল্যাকবেরি। হচ্ছে চল, এরপর হচ্ছে জোড় কলম। জোড় কলম বলতে কি বুঝি আমরা? জোড় কলমকে বলা হয় গ্রাফটিং। যে বিশেষ প্রক্রিয়ায় একই প্রজাতিভুক্ত দুটি উদ্ভিদের শাখাকে জোড়া লাগানো হয় তাকেই বলা হয় জোড় কলম। থাকবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। জোড়া লাগিয়ে দিচ্ছি। তাহলে এই গ্রাফটিং আবার দু প্রকার হয়। একটা হয়, নোট ডাউন করে নাও, একটা হয় সিয়ন, আর একটা নোট ভালো করে নোট ডাউন করো। একটাকে বলা হয় সিয়ন গ্রাফটিং, আর একটাকে বলা হয় বার্ড গ্রাফটিং। বার্ড, BUD, বার্ড গ্রাফটিং। এই সিয়ন গ্রাফটিং বলতে কি? সিয়ন গ্রাফটিং বলতে যেখানে মূল সহ গাছের শাখাকে ব্যবহার করা হয়। আর হচ্ছে বার্ড গ্রাফটিং বলতে কোনটা? বার্ড গ্রাফটিং বলতে একটা মুকুলকে সঞ্চয় করে তাকে ছালের মতো তুলে নেওয়া হয়। তো এতটা ডিটেলসে না গিয়ে আমাদের জানা প্রয়োজন যে এক্সাম্পল সিয়ন গ্রাফটিং এর এক্সাম্পল কি? সিয়ন গ্রাফটিং এর এক্সাম্পল নোট ডাউন করে নাও। মানে এই সমস্ত এটা একটু কঠিন মানে বলতে পারি, অতটা অতটা ইজি ব্যাপার নয়। তবে সিয়ন গ্রাফটিং এর এক্সাম্পল গোলাপ, আপেল। এটা কিন্তু পরীক্ষায় এসেছিল। গোলাপ আর আপেল এই দুটো অপশন দিয়েই বারবার কোশ্চেন আসে। এটা সিয়ন গ্রাফটিং দেখা যায়। আর বার্ড গ্রাফটিং কার ক্ষেত্রে হয়? বার্ড গ্রাফটিং হচ্ছে বিভিন্ন ফুলের ক্ষেত্রে হয়। মনে থাকবে? বিভিন্ন ফুল দেখে রাখো, বিভিন্ন মানে ফুল যেগুলো বিভিন্ন সময় হয়তো পার্টি থেকে আরম্ভ করে সেগুলো দেখা যায়। বিভিন্ন ফুল, গন্ধরাজ, রজনীগন্ধা, বিভিন্ন ফুলের ক্ষেত্রে বার্ড গ্রাফটিং লক্ষ্য করা যায়। ঠিক আছে? এই হলো আমার টোটাল টপিক।
অনেক কিছু ছোট্ট অংশে কিন্তু বলা হয়েছে, তোমাদের কাজ হচ্ছে ভালো করে নোট ডাউন করে নেওয়া। এবার দেখো, অঙ্গজনন তো বললাম, এই অঙ্গজননের মানে ব্যাপারটা কি, যে এটা এটা ভালো না খারাপ, এর সুবিধা কি আর অসুবিধা কি, পরীক্ষা আসবে না, এখন তো ব্যাখ্যামূলক প্রশ্ন আছে তাই একটু বলে রাখছি। এর সুবিধা কি অসুবিধা কি, কি সুবিধা? এর সুবিধা হচ্ছে যেসব উদ্ভিদে বীজ সৃষ্টি হয় না, যেমন জবা, গোলাপ, সেখানে অঙ্গজননের সাহায্যে খুব সুন্দর করে বংশবিস্তার হয়ে যায়, এটা সুবিধা। আর অসুবিধা কি, যে এগুলোতে জীব বৈচিত্র্যের সৃষ্টি হয় না, নতুন প্রজাতির সৃষ্টি হয় না, আহ, অনুন্নত একটি প্রক্রিয়া। অর্থাৎ একটি আম গাছ থেকে একটি আম গাছ, একটি সেই প্রকৃতিরই আম গাছ, একটি গোলাপ থেকে সেই প্রকৃতির সেই একই বৈশিষ্ট্য সম্পন্ন গোলাপ গাছ সৃষ্টি হয়। এতে অভিযোজন বা অভিব্যক্তি ধারাটা এগিয়ে যাওয়া যায় না। তাই এই কৃত্রিম অঙ্গজনন প্রক্রিয়াকে, বা সুকৃত্রিম কেন, অঙ্গজনন প্রক্রিয়াটাই কি বলা হয়, বলা হয় অনুন্নত একটি প্রক্রিয়া। বুঝতে পারলে? এখানে যৌনক্রম ঘটে না, এটাকে কৃত্রিমভাবে ঘটানো সম্ভব হয়, তাই এটি অনেকটি অনুন্নত প্রক্রিয়া। হয়েছে, লেখা হয়েছে, রেসপন্স করবে হ্যাঁ কি না? স্যার সুবিধাটা আরেকবার বলুন। সুবিধা এটাই, ধরো কোনো একটা উদ্ভিদের কোনো বীজ নেই, যেমন গোলাপ, জবা, হ্যাঁ কি না, তাদের 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 বংশবিস্তার করার জন্য এই অঙ্গজনন একটা বিশেষ গুরুত্বপূর্ণ উপায়, হ্যাঁ কি না? আবার স্যার একটা সুবিধা আছে, আর বলে দিই, একটা সুবিধা আছে, যে এখানে না খুব অল্প সময়ে প্রচুর পরিমাণ উদ্ভিদ সৃষ্টি হতে পারে, কৃত্রিম আর প্রাকৃতিক দুটো ভাবেই। এগুলো পজিটিভ দিক বা সুবিধা বা অ্যাডভান্টেজ। কিন্তু ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এখানে কোনো যৌনক্রম ঘটছে না, ওই পাখির ধারাকে এগিয়ে নিয়ে যাচ্ছে না, নতুন প্রজাতি সৃষ্টি হচ্ছে না। হ্যাঁ শাহরুখ বলো। আচ্ছা, বাণিজ্যিক ক্ষেত্রে তো এখন জোড় কলম শাখা কলমের ব্যাপক ব্যবহার হয়। ওই জন্য বলছি না, যে হচ্ছে যেখানে 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 আমাদের কম সময়ে প্রচুর পরিমাণ উদ্ভিদ প্রয়োজন, সেখানে তো অঙ্গজনন একটা বিরাট রোল প্লে করে। কিন্তু যদি বায়োলজিক্যাল দিকটা ভাবো, এখানে একটা গোলাপ গাছ থেকে হাজার গোলাপ সৃষ্টি হচ্ছে, গোলাপের ওই প্রজাতিটা কি উন্নতি ঘটছে, এটা বলো, হচ্ছে না, এটা অসুবিধা। বোঝা গেছে হ্যাঁ কি না? অসুবিধা নেই। চল, আজকে তাহলে এতটাই থাক। আগামীকাল আমি রুটিন দিয়ে দেবো, রুটিনের ক্লাস হবে। আর একটা বলে দিই, এই রোববার কিন্তু, আগের রোববার আমি বিশেষ অসুবিধার কারণে পরীক্ষা নিতে পারিনি, এই রোববার মাস্ট পরীক্ষা হবে সেই হিস্ট্রির টপিকটাই, আমি আজকে আবার নোটিশ দিয়ে দিচ্ছি। ওকে, হ্যাঁ বলো কি বলছিলে? স্যার বলছি যে এনটিপিসির জন্য হুম। এমসিকিউর চ্যাপ্টার ওয়াইজ এরকম একটা বই যদি বলেন। এনটিপিসির জন্য এখনো পর্যন্ত বেশ কিছু পাবলিশ হয়েছে, আমার বাড়িতে কিছু বইয়ের পাবলিশাররা পাঠাবে বলেছে। আমার একটু কয়েকদিনের মধ্যে ঢুকে যাক বইগুলো, আমি একটু দেখে নিই, দেখে আমি গ্রুপে বলবো যে এই বইটা কিনতে হবে বলে। ঠিক আছে, একটু ওয়েট করে যাও, মার্চের 15 তারিখের পর কিনো। ঠিক আছে? গ্রুপ ডি এর প্র্যাকটিসের কোনো? কি বলছো? গ্রুপ ডি? রাহুল হ্যাঁ শুনতে, স্যার, গ্রুপ ডি। দেখো গ্রুপ ডি বলে, যারা এনটিপিসির প্রিপারেশন নিচ্ছ, তাদেরকে গ্রুপ ডির জন্য স্পেশাল করে ভাবতে হবে না। আমি এটুকু তোমাদের অ্যাসিওর করতে পারি। ঠিক আছে? তাদের একটাই লক্ষ্য যে ফিজিক্যাল ফিটনেসটা বাড়িয়ে রাখো, এনটিপিসির লেভেলে পড়লে গ্রুপ ডিতে ভাবতে হবে না। ঠিক আছে? এটা খেয়াল রাখো। তোমরা আমাদের গ্রুপ ডির ব্যাচে অনেকে আছো, গ্রুপ ডির ক্লাসটা একটু সিম্পলভাবে নেওয়ার চেষ্টা করি, কিন্তু গ্রুপ ডির সঙ্গে এনটিপিসিকে গুলিয়ে ফেলো না। এনটিপিসি একটু অনেকটাই হাই, মানে পরীক্ষার মানের দিক দিয়ে বা পদমর্যাদার দিক দিয়ে, তো কেউ যদি এনটিপিসি প্রিপারেশন নেয়, গ্রুপ ডি অটোমেটিক্যালি হবে। তবে আমি প্র্যাকটিস সেট থেকে আরম্ভ করে কিভাবে মক টেস্ট দেবে, কি ব্যাপার, আমি তোমাদেরকে ডিটেলস প্রোভাইড করে দেবো, একটু ওয়েট করে যাও, একটু সিলেবাসটা এগিয়ে যাক। ওকে, হ্যাঁ অঙ্কিতা কি বলছিলে বলো। স্যার বলছি চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ বই পাওয়া যায় তো? পাওয়া যায় বলতে, আমাকে আমাকে প্র্যাকটিস সেট দেবে বলেছে পাবলিশার, এসচার পাবলিকেশন থেকে, কলকাতার যে মার্কেটিং ডিপার্টমেন্ট আছে আমাকে দেবে বলেছে। এসচারটা আমি দেখে নিই কীরকম করেছে, তুলসীর কয়েকটা বই দেখেছি, ব্রাইট একাডেমির কিছু বই দেখেছি, সবগুলো কম্পেয়ার করে আমি বলে দেবো। না হলে একাধিক বই কিনবে, সায়েন্সের জন্য একটা, ম্যাথের জন্য একটা, রিজনিংয়ের জন্য একটা, সব যদি নাও পাও। ঠিক আছে? সায়েন্সটা পাওয়াটা খুব ইম্পর্টেন্ট। আমি যেমন কার্যক্রম শক্তি এমসিকিউ করালাম,
সেরকম ওই জননের এমসিকিউ করাবো, আমি এটুকুই করাতে পারবো, কিন্তু আর একটা বই থাকলে হেল্পিং হ্যান্ড তোমার থাকবে। ওকে, ঠিক আছে, চল আজকে তাহলে এতটাই।